আচ্ছা, আজকের এই ক্লাসে মৌর্য যুগের সময়কালের অর্থনীতি কেমন ছিল সে বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব। এর আগের ক্লাসে আমরা জেনেছি যে মৌর্য যুগের সময়কালে সমাজ বা সামাজিক অবস্থা কেমন ছিল, সমাজে মানুষের পরিস্থিতি কেমন ছিল বা কোন সম্প্রদায়ের মানুষের কি অধিকার ছিল সে সময়কালে, মৌর্য সময়কালে আমরা জেনেছি। এখন জানবো যে বিষয় তা হচ্ছে অর্থনীতি। তার প্রাচীন ভারতের ইতিহাসে মৌর্য যুগ হচ্ছে একটি বিরাট বিস্তৃত ইতিহাস। সেই সময়কালের ইতিহাস আমরা এখন পড়ব অর্থনীতির ইতিহাস, যে অর্থনীতির যে ইকোনমিক ব্যবস্থা কেমন ছিল অশোকের সময়কালে এবং চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে। বেশ, এখন এই যে নোটগুলি আমি বা তথ্যগুলি আমি বলবো সেই তথ্যগুলি প্রাচীন ভারতের যে কোনো বই থেকে অ্যাভেলেবেল তথ্য পাওয়া যাবে। রণবীর চক্রবর্তীর লেখা, তারপরে ইংরেজি ভার্সনে যদি হয় তাহলে উপেন্দর সিংয়ের বই, তারপরে রমিলা থাপারের, আর আচ্ছা আর এস শর্মার, এই সমস্ত বইগুলোতে এই সমস্ত তথ্যগুলি, রণবীর চক্রবর্তীর লেখা বই, এই সমস্ত তথ্যগুলি কিন্তু সেখানে দেওয়া আছে। তাহলে অর্থনীতি পড়ব আজকে, যে অর্থনীতির উপর ছিল রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। তাই বলছে মৌর্য যুগের সময়কালে যে অর্থনীতি ছিল তাতে ছিল রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, মানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল, মানে রাষ্ট্র বা রাজা নিয়ন্ত্রণ করত, রাজার যে রাজতন্ত্র শাসন ব্যবস্থা তারা নিয়ন্ত্রণ করত। মেগাস্থেনিস সে সময়কার যে সোর্স দিয়েছে তার মধ্যে মুখ্য উপাদান মেগাস্থেনিস। কৌটিল্যের অর্থশাস্ত্র ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানি মৌর্য যুগের ইতিহাস জানার সময়। আর মেগাস্থেনিস তো ইন্ডিকা লিখেছিলেন। আচ্ছা, মেগাস্থেনিস বলছেন কৃষি, মেগাস্থেনিস যে 7টি শ্রেণী বিভাগের কথা বলেছেন, শ্রেণীর কথা, তার মধ্যে কৃষিকে তিনি দ্বিতীয় স্থানে রেখেছেন। আচ্ছা, কৃষিকে দ্বিতীয় স্থানে রেখেছেন। এখন কৃষকের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। তারপরে তিনি বলছেন যে বছরে দুবার ফসল উৎপন্ন হতো, বছরে দুবার ফসল উৎপাদন হতো মৌর্য সময়কালে। এরাটোস্থেনিস বলছেন যে বছরে গ্রীষ্ম এবং বর্ষা দুবার ফসল উৎপাদন হতো। এরাটোস্থেনিসও একই কথা বলছেন যে বছরে গ্রীষ্ম এবং বর্ষা দুবার ফসল উৎপাদন হতো। কৃষি অর্থনীতির কেন্দ্র ছিল গ্রাম, গ্রামকে কেন্দ্র করে কৃষি অর্থনীতি গড়ে উঠত। এখনো পর্যন্ত যে কৃষি অর্থনীতি সেগুলি হচ্ছে ভারতের আমাদের গ্রামকে কেন্দ্র করে। যত কৃষি ব্যবস্থা, চাষ ব্যবস্থা সম্পূর্ণটা তো গ্রামে হয়, তাই গ্রামকে কেন্দ্র করেই কিন্তু আজ থেকে 2000-2500 বছর আগের ইতিহাস আমরা পড়তে গিয়ে দেখছি যে তখন কিন্তু কৃষি অর্থনীতি গ্রামকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। বেশ, কৃষি অর্থনীতির প্রধান কেন্দ্র ছিল কি গ্রাম। 30টি পরিবারের গ্রাম যেমন ছিল তেমনি 1000 পরিবার নিয়েও গ্রাম ছিল। 30টি পরিবারের যেমন ছোট গ্রাম ছিল তেমনি 1000 পরিবার নিয়ে বড় গ্রামও ছিল। গ্রাম ক্ষেত্র বা কৃষিযোগ্য জমি ছিল গ্রামে। কৃষিযোগ্য চাষ করা হতো এরকম জমি ছিল গ্রামে, ছিল এরকম জমি। অর্থশাস্ত্রে বলছে যে 1000 কোরিস পরিমাণ চাষ করতো যারা, সে সময়কালে ব্রাহ্মণরাও তাদের পেশা ছেড়ে এসে কৃষিকাজে কিছু কিছু অংশগ্রহণ করছে। কারণ এই আমাদের এই রকমটা হতে পারে যে যেহেতু মৌর্য যুগের আগে ধর্মীয় বিপ্লব ঘটে গেছিল, গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং আজীবিকদের দ্বারা প্রচলিত যে ধর্ম ছিল তার সংস্কারের উদ্দেশ্যে তারা যে মত রেখেছিলেন যে পশু হত্যা করা যাবে না, এই সমস্ত বিষয়গুলি নিয়ে তার ধর্মীয় যে প্রতিবাদী ধর্ম আন্দোলন হয়েছিল তার দ্বারা কিন্তু ব্রাহ্মণদের যে পেশা তাতে কিন্তু সমস্যা নেমে আসে। যে কারণে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণরাও কিন্তু এখন থেকে কিছু কিছু কৃষিকাজে অংশগ্রহণ করছে, তারাও কিন্তু বৈশ্যের বৃত্তির দিকে ঝুঁকতে শুরু করছে অর্থনৈতিক তাগিদে। কৌটিল্য যে সমস্ত জমিগুলির উল্লেখ করেছে সেই জমিগুলি এখন দেখবো এক এক করে। কৃষ্ট জমি যেটা বলছে সেটা হচ্ছে চাষযোগ্য জমি, যে জমিটাতে চাষ করা হবে তাকে বলছে কৃষ্ট জমি। অকৃষ্ট জমি হচ্ছে যেটাতে চাষ করা হয় না, সেটা হলো অকৃষ্ট জমি। উঁচু জমি যেগুলো সেগুলো বলা হচ্ছে স্থল এবং ফসল সম্পন্ন জমি, যেগুলিতে ফসল উৎপাদন হয় সেগুলি হচ্ছে কেদার জমি। আরামা হচ্ছে বন সংলগ্ন জমি। আরামা হচ্ছে কি বন সংলগ্ন জমি, যেটা হচ্ছে বন সংলগ্ন জঙ্গলে থাকে সেগুলো হচ্ছে আরামা। আচ্ছা,
ফল উৎপন্ন হয় এরকম জমিগুলোকে বলা হচ্ছে ষণ্ড। ফল উৎপন্ন হয় এরকম জমি যেগুলি ছিল সেগুলোকে বলা হচ্ছে ষণ্ড। ফল উৎপাদন হয় এরকম জমিগুলোকে বলছে কি? ষণ্ড জমি। বেশ, আদা এবং হলুদ যেগুলো তো হতো সেগুলো হচ্ছে মূলবাপ। আখ চাষ হতো এরকম জমিকে বলা হচ্ছে বাত। আচ্ছা, গোচারণ ভূমি যেগুলোকে গবাদি পশুকে চারণ করা হতো বা তাদের যে ঘাসের খাবার যোগান যেখান থেকে পাওয়া যেত সেটা বলছে বিবিথা। এবং পথ নির্মাণে যেটি ব্যবহার হতো সেটি হচ্ছে পথি। বাসগৃহ নির্মাণে ব্যবহৃত হতো বাস্ত। এখনো পর্যন্ত বাস্ত ভিটে বা বাস্ত জমি যে শব্দগুলো পায় সে শব্দগুলো কিন্তু সে প্রাচীন যুগ থেকে কিন্তু প্রচলিত আছে। দেবগৃহর জন্য যে যে জায়গাটি জমিটি সেটি হচ্ছে মন্দিরের জন্য রাখা হতো। বাঁধ, আচ্ছা, যেটি সেতুবন্ধ বলছে, সেতুবন্ধ মানে সেতু বা বাঁধ নির্মাণের জন্য যে জমি সেটিকে বলছে সেতুবন্ধ। এছাড়াও আরও শ্মশানের জন্য, নাচ গান প্রোগ্রাম করার জন্য, অনুষ্ঠানের জন্য কিন্তু তখন আলাদা জায়গা রাখার ব্যবস্থা ছিল। বেশ, প্রধান ফসল ছিল ধান। এছাড়াও উৎপাদন হতো গম, আখ, তিল এবং বিভিন্ন ধরনের ডাল উৎপাদন হতো। তাহলে আমাদের একটি জিনিস মনে রাখতে হবে যে আজ থেকে মানে 2200-2300 বছর আগেও কিন্তু ধান এবং গম, আখ, তিল, বিভিন্ন ধরনের ডাল উৎপাদন হতো। এই সম্পর্কে আমরা অবহিত হতে পারছি। পতঞ্জলি তার মহাভাষ্যতে বলছেন যে জমিতে 5 বার লাঙল করা হতো। কতবার লাঙল? 5 বার লাঙল করা হতো চাষের আগে জমিতে। সীতা বা খাস জমি নামে এক ধরনের জমি পাওয়া যাচ্ছে যেটি দায়িত্বে ছিল, যেটি এটি চাষ করতো, সেটি হচ্ছে সীতাধ্যক্ষ নামে একজন ব্যক্তির হাতে এটি দায়িত্ব দেওয়া হতো তাকে চাষ করতে যাওয়ার জন্য। এই সীতা জমিতে যারা কাজ করত তারা হচ্ছে কৃতদাস। কৃতদাসরা এখানে কাজ করত এবং দিনমজুররা এখানে কাজ করত সীতা জমিতে। কৃষির অন্যতম ব্যবস্থা জলসেচ, মানে জলসেচ ছাড়া তো কৃষিকাজ সম্পন্ন হবে না। তাই অ্যাগ্রোনময় নামে যারা কর্মচারীরা ছিল তারা জলসেচ ব্যবস্থার তদারকি করত। অর্থশাস্ত্রের 2য় অধিকরণে বলা হচ্ছে যে নতুন জনপদ যখন বসানো হতো, কোনো একটি জঙ্গল জায়গাকে পরিষ্কার করে যখন নতুন জনপদ গড়ে তোলা হতো, এটি অর্থশাস্ত্রের 2য় অধিকরণে উল্লেখ আছে যে জনসংখ্যার চাপ কমানোর জন্য মূলত এটি করা হতো। কিন্তু নিয়ম ছিল যে সেই যে নতুন জায়গাটিকে পরিষ্কার করা হতো সেখানে কিন্তু শূদ্রদের বসানো হতো। বুঝতে পারছেন যে প্রাচীন ভারতের ইতিহাসের আজ থেকে হাজার হাজার বছর আগে থেকে শূদ্রদের যে ইতিহাস আমরা দেখছি তাতে কোনো জায়গাতেই তারা গ্রহণযোগ্য হয়নি। মানে একটি বসতি জায়গায় তারা বসত আছে, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে তাদের অন্য জায়গায় বসতি বিস্তারের কথা বলা হয়েছে। যদি সেই জায়গাটিতে জঙ্গল ছিল তাহলে সেখানে কাদের বসানো হবে? শূদ্রদের বসানো হবে। বেশ, কৌটিল্য 2 ধরনের সেচ প্রকল্পের কথা বলেছেন। এক হচ্ছে সহোদক, যেটা হচ্ছে বর্ষার জল ধরে রাখা হতো, আর আহার্যদক মানে হচ্ছে বাঁধ বেঁধে জল ধরে রাখা হতো। সহোদক মানে হচ্ছে বর্ষার জল ধরে রাখা হতো বর্ষার সময়, আর আহার্যদক মানে বাঁধ বেঁধে জল ধরে রাখা হতো। সে সময়কালে একটি হ্রদ নির্মাণ করা হয়েছিল, যে হ্রদটির নাম হলো সুদর্শন হ্রদ। সুদর্শন হ্রদটি নির্মাণ করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য গুজরাট রাজ্যে। গুজরাটে এটি নির্মাণ করেছিলেন সুদর্শন হ্রদ। আচ্ছা, নেক্সট যে বিষয় পাচ্ছি সেটা হচ্ছে নাগ ও বনাধ্যক্ষ। নাগ বনাধ্যক্ষ বন সংরক্ষণ করত। নাগ বনাধ্যক্ষ হলো এক ধরনের কর্মচারী যে বন সংরক্ষণ করত, এই কারণে যে হাতিদের যাতে সমস্যা না হয়। বন্য পশু হাতির তখন খুব গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে যুদ্ধের জন্যে। তাই হাতি যাতে কমে না যায়, হাতিরা যাতে সমস্যায় না পড়ে, সেই কারণে যাতে বন সংরক্ষণ মানে বন জঙ্গল যাতে ঠিক থাকে, সেই কারণে নাগ ও বনাধ্যক্ষ দেখাশোনা করতো বন জঙ্গলের। মেগাস্থিনিস বলছেন যে জমির মালিক ছিল রাজা। রাজা ছিল জমির মালিক। কোনো ব্যক্তির নিজস্ব জমি ছিল একথা তিনি বলেননি। মানে কোনো ব্যক্তির নিজস্ব জমি কিন্তু ছিল না, যত জমি ছিল সব জমির মালিক ছিল রাজা। অ্যারিয়ান, স্ট্র্যাবো এবং ডায়োডরাস খুব ইম্পর্টেন্ট। মানে প্রাচীন যুগের, বিশেষ করে মৌর্য যুগের ইতিহাস পড়তে গিয়ে বিশেষ কয়েকটি মানুষ বা ঐতিহাসিক যারা তখনকার সময়কার ইতিহাস লিপিবদ্ধ করেছেন তাদের নাম মনে রাখতে হবে। মেগাস্থিনিসের ইন্ডিকা, যেটি ইন্ডিকা তো পাওয়া যায়নি, তার পরবর্তীকালে যারা লিখেছিল স্ট্র্যাবো, আরিয়ানসে ইন্ডিকা থেকে, তাদের মধ্যে অ্যারিয়ান, স্ট্র্যাবো এবং ডায়োডোরাস এদের নাম কিন্তু মনে রাখতে হবে।
এরাও বলছে যে হ্যাঁ, ব্যক্তিগত জমি কারো ছিল না, 1/4 ট্যাক্স হিসেবে রাজাকে তারা দিত, তারা চাষ করার বিনিময়ে। অর্থশাস্ত্রে বলা হচ্ছে যে জমির মালিক দীর্ঘদিন না থাকলে জমি রাষ্ট্রের অধীনে চলে যাবে, ব্যক্তিগত জমির নিদর্শনের প্রমাণ দেয়। তাহলে এখানে একটু মানে দ্বিমত দেখা যাচ্ছে, দুই ধরনের মত আসছে। এক হচ্ছে মেগাস্থেনিস বলছেন যে ব্যক্তিগত মালিকানা ছিল না, কোনো ব্যক্তির কোনো জমি ছিল না। আবার অর্থশাস্ত্র বলছে যে জমির মালিক যদি দীর্ঘদিন না থাকতো তাহলে তার জমিটি রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যেত। তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে জমি ব্যক্তিগত মালিকানা ছিল কিছু কিছু। তাহলে মেগাস্থিনিস এখানে হয়তো কোনো বিষয়ে বুঝে উঠতে সক্ষম হননি, হতে পারে কৌটিল্যের যে তথ্য পাওয়া যাচ্ছে তার উপর ভিত্তি করে এটি আমরা বুঝে নিতে পারছি। 4 ধরনের করের কথা বলা হয়েছে, অর্থশাস্ত্র বলা হচ্ছে 4 ধরনের কথা। সীতা নামে একটি কর ছিল যেটি কৃষক ও কৃষি শ্রমিকদের কাছ থেকে আদায় করা হতো, কৃষকের কাছ থেকে এবং কৃষি শ্রমিকের কাছ থেকে। ভাগ নামে একটি কর ছিল যেটি কৃষকের মালিকানা ও সমষ্টি মালিকানা জমি থেকে নেওয়া হতো, কৃষকের মালিকানা এবং সমষ্টি মালিকানা জমি থেকে। এইগুলিকে এইভাবে গল্পের মতন করে মাথায় বসিয়ে নিতে হবে, ক্লাসগুলি বারবার লক্ষ্য করলে তারপরে যদি কোনো এনসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রির বই পড়া যায় তাহলে কিন্তু সেটি রিভাইজের মতন থেকে যাবে এবং প্রয়োজনে সেগুলিকে ছোট ছোট নোট করে নেওয়া যেতে পারে, বা অনেক এখন শর্ট নোটের বই এখন বাজারে পাওয়া যাচ্ছে, সেগুলিকে রিভাইজ করতে হবে। তার আগে ক্লাসগুলিকে ভালোভাবে শুনতে হবে, তবেই বিষয়গুলি ক্লিয়ার হবে। ঠিক এইভাবে আলোচনার মধ্য দিয়ে বলি এবং কর নামে আরও 2 প্রকারের কর ছিল, বলি এবং কর নামে আরও 2 প্রকারের কর ছিল। তাহলে সীতা, ভাগ, বলি এবং কর, এই কয়েক প্রকারের কর প্রচলিত ছিল। উদক ভাগ নামে এক ধরনের কর পাওয়া যাচ্ছে যেটি হচ্ছে জল কর, যারা জল ব্যবহার করতো কৃষকরা তাদের এই করটা দিতে হতো। অশোকের যে শিলালেখ, সেই শিলালেখও হচ্ছে এই মৌর্য সময়কালের ইতিহাস জানার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য। রুম্মিন্দেই স্তম্ভলেখতে বলছে যে বা উল্লেখ আছে গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীতে করের পরিমাণ কমিয়ে করেছিলেন 1/8 অষ্টমাংশ, 1/8 অষ্টমাংশ, মানে খুব বিস্তারিত না আলোচনা করতে গিয়ে এইটুকুই ধরে নিতে হবে যে অশোকের সময়কালে গৌতম বুদ্ধের যে জন্মস্থান লুম্বিনীতে সেখানে কিন্তু কর বা ট্যাক্সের পরিমাণ কমানো হয়েছিল। সুতরাং অর্থনীতি সম্পর্কে যে একদম অজ্ঞ ব্যবস্থা ছিল তা কিন্তু ছিল না। অর্থশাস্ত্রতে বলা হচ্ছে যে বন ও খনির থেকে যে কর সংগ্রহ করা হতো সে সংগ্রহ কর ছিল খুব ইম্পর্টেন্ট, মানে রাষ্ট্র বা রাজা যে কর সংগ্রহ করতো তার অর্থনীতি টিকে ছিল খনি থেকে যে সংগ্রহ করা হতো কর, মানে মৌর্য যুগের সময়কালে খনি থেকে যে কর সংগ্রহ করা হতো সেই কর কিন্তু রাষ্ট্রের অর্থনীতির একটি মোটা অঙ্ক ছিল। সেনাভক্তম কি ছিল? উন্নত সেনাদের ভরণ পোষণের জন্য যে কর আদায় করা হতো, উন্নত সেনাদের ভরণ পোষণের জন্য যে কর আদায় করা হতো সেটি হলো সেনাভক্তম। উৎসঙ্গ, রাজপুত্রের জন্মজনিত উপঢৌকন, রাজপুত্রের জন্ম হয়েছে তার জন্য যে উপঢৌকন নেওয়া হতো সেটা হচ্ছে উৎসঙ্গ কর। গোচারণ ভূমি, গণিকা, চঙ্গীকর, ফেরিঘাট, গৃহকর প্রভৃতি করও আদায় করা হতো। মানে এই বিভিন্ন ধরনের করগুলো কিন্তু ছিল। গোচারণ ভূমি মানে যেখানে গরু চড়াবে তার জন্যে, গণিকা বৃত্তি যারা করতো, চুঙ্গিকর, ফেরিঘাট, সমস্ত কিছু কর কিন্তু প্রচলিত ছিল। এখন দেখব কারিগরি শিল্প। মেগাস্থেনিস 4র্থ স্থান দিয়েছেন কারিগরদের। জাতক গ্রন্থে 18 ধরনের শিল্প পেশার নিদর্শন পাওয়া যায়, 18 ধরনের শিল্প এবং পেশার নিদর্শন পাওয়া যায়। কোন গ্রন্থে? জাতক গ্রন্থে। আরিয়ান বলছেন যে তুলো দিয়ে পোশাক তৈরির কথা, যে ভারতীয়রা তুলো দিয়ে পোশাক তৈরি করত এই কথা তিনি উল্লেখ করছেন। আচ্ছা, গুরুত্বপূর্ণ যে কারিগরি শিল্প ছিল তার মধ্যে খনি শিল্পটি এখানে অংশগ্রহণ করছে। খনিকে কেন্দ্র করে, খনিজ সম্পদ যে ছিল তাকে কেন্দ্র করে কিন্তু কারিগরি শিল্প গড়ে উঠেছিল। ভারতে প্রচুর লোহা, সোনা, তামা ধাতু পাওয়া যেত। তক্ষশিলার ভীরমাউন্ড ও বোধগয়ায় খনন কার্যের ফলে লোহার নিদর্শন পাওয়া গেছে। তক্ষশিলার ভীরমাউন্ড এবং বোধগয়ায় লোহা পাওয়া গিয়েছিল। আচ্ছা, তামার খনি পাওয়া গেছে দাক্ষিণাত্যে, রাজপুতনা এবং হিমালয় পাদদেশে। স্বর্ণখনি কর্ণাটকের কেলার জেলার, কোলার জেলা হচ্ছে স্বর্ণখনির জন্য প্রসিদ্ধ জায়গা। বেশ, সামুদ্রিক খনি থেকে পাওয়া যেত শঙ্খ, প্রবাল এবং মুক্তা পাওয়া যেত। সামুদ্রিক
বা সমুদ্র থেকে। কৌটিল্য সমস্ত খনি হলো রাজার সম্পত্তি। কৌটিল্য বলছেন যে সমস্ত খনি হলো রাজার সম্পত্তি, মানে রাজার উপর নিয়ন্ত্রণ থাকতো। পশম ও বস্ত্র উৎপাদন এলাকা হলো কি কি? গান্ধার, উত্তর পশ্চিম ভারত, বারাণসী এবং মথুরা। এই সমস্ত জায়গাগুলি থেকে পশম, হ্যাঁ, এবং বস্ত্র উৎপাদন হতো। গান্ধার, উত্তর পশ্চিম ভারত, বারাণসী এবং মথুরা থেকে। অপরান্ত, কলিঙ্গ, কাশী এবং মাহিষ্মতির তুলো ছিল সর্বশ্রেষ্ঠ। অপরান্ত, কলিঙ্গ, কাশী এবং মাহিষ্মতির তুলো ছিল সর্বশ্রেষ্ঠ। সুতো কাটার জন্য বিশেষত নিয়োগ করা হতো, ভীষণ ইম্পর্টেন্ট, যে মহিলাদের সুতো কাটার কাজে নিয়োগ করা হতো। দন্তকার বিথি, যারা হাতির দাঁতের উৎপাদিত বাজার, হাতির দাঁতের উৎপাদিত বাজার যেটা ছিল সেটা ছিল দন্তকার বিথি নামে পরিচিত। বাণিজ্য ব্যবস্থা কেমনভাবে চলতো? কারিগরি ব্যবস্থা তো উৎপাদন হলো, এখন সেগুলোকে তো বিক্রি করতে হবে, তার জন্য দরকার ছিল বাণিজ্য ব্যবস্থা। এই বাণিজ্য ব্যবস্থা জল এবং স্থল উভয় বাণিজ্য তখন প্রচলিত ছিল। অর্থশাস্ত্রে বলছে স্থল বাণিজ্য চলতো গরু, ঘোড়া, উট এবং মহিষের পিঠে করে। লঘু জানম নামে যে যান বা যান মানে গাড়ির কথা বলছে, সেটা হচ্ছে হালকা ধরনের যানবাহন, লঘু জানম। আর গোলিঙ্গম বা গরুর গাড়ি, সকট, ঘোড়া বা উট দিয়ে চালানো হতো, সকট গাড়ি, ঘোড়া বা উট দিয়ে। গ্রিক ঐতিহাসিক স্ট্র্যাবো বলছেন উত্তর পশ্চিম সীমান্ত থেকে পাটলিপুত্র পর্যন্ত 10,000 স্টেডিয়া সম্পন্ন রাজপথের কথা বলেছেন। আচ্ছা, ইম্পর্টেন্ট প্রশ্ন, একটি এক্সেপশনাল বিষয় যে 10,000 স্টেডিয়া সম্পন্ন একটি রাজপথ দেখা যাচ্ছে তখন ছিল, এটি গ্রিক ঐতিহাসিক স্ট্র্যাবো বলছে। এখন এখানে একটি প্রশ্ন জাগতে পারে যে এই যে বিস্তৃত পথ, এটি কি পরবর্তীকালে জিটি রোডের আকার ধারণ করেছিল? হতে পারে। কৌটিল্য জলপথের থেকে স্থলপথে বলছে নিরাপদ, কারণ কি? জলপথে রিস্ক ছিল, জলপথে জলদস্যুদের আক্রমণ হতো এবং সেখান থেকে বাঁচার উপায় খুব কম ছিল, কিন্তু স্থলপথে অনেকটা সিকিউরিটি ছিল। তাই কৌটিল্য বলছেন জলপথের থেকে স্থলপথে নিরাপদ। মেগাস্থিনিস জাহাজ নির্মাণ শিল্পের উল্লেখ করেছেন, যে জাহাজ নির্মাণ করা হতো। বন্দরগুলি খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষাতে বন্দরগুলি সম্পর্কে কোয়েশ্চেন আছে, যে পূর্ব ভারতে কি কি বন্দর ছিল, মানে চম্পা, পাটলিপুত্র, তাম্রলিপ্ত। পূর্ব ভারত মানে আমাদের এই দিকটা, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এই সমস্ত অঞ্চলগুলো কী কী ছিল? চম্পা, পাটলিপুত্র এবং তাম্রলিপ্ত। উত্তর ভারতে ছিল বারাণসী এবং কৌশাম্বী, খুব গুরুত্বপূর্ণ বন্দর। পশ্চিম ভারতে ছিল কি? ভৃগুকচ্ছ এবং সোপারা হচ্ছে মহারাষ্ট্র বা মুম্বাই। বেশ, এই কয়েকটি বন্দর মনে রাখা প্রয়োজন আছে। সুদূর প্রাচীনকালে যদি আমরা দেখি, তাহলে হরপ্পা সভ্যতার সময়কালে কিন্তু বাণিজ্য চলতো শুধুমাত্র দেশে নয়, বিদেশের সঙ্গেও। বেশ, হরপ্পা সভ্যতার সময়ও স্থল জল বাণিজ্য চলতো বিদেশের সঙ্গে। এখন আলেকজান্ডারের যে আক্রমণ হলো, গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল। আলেকজান্ডারের ভারত আক্রমণ পরবর্তীকালে ভারতের সঙ্গে ইউরোপের যে যোগাযোগ ব্যবস্থা সেটা বেড়ে যায় এবং বাণিজ্যও বাড়তে থাকে তখন স্বাভাবিকভাবে। তাহলে হরপ্পা সভ্যতার পরবর্তীকালে হরপ্পা সভ্যতায় যে বাণিজ্য চলতো তা সেই বাণিজ্য আলেকজান্ডার পরবর্তীকালে কিন্তু ব্যাপক আকার ধারণ করলো বা বাড়তে শুরু করলো। স্ট্র্যাবো বলছেন পাটলিপুত্রে বিদেশিদের দেখাশোনার জন্য পৃথক দপ্তর ছিল। এটি খুব অ্যাডভান্স বিষয়কে নির্দেশ করে। কোথায়? পাটলিপুত্রতে যেটা ছিল দেখাশোনার জন্য, বিদেশিদের দেখাশোনার জন্য দপ্তর ছিল, মানে তাদের ব্যবস্থা নেওয়া, তাদের যাতে সমস্যা না হয় বিদেশ থেকে যারা বাণিজ্য করতে আসছে। বিহারের খনি থেকে তাম্রলিপ্ত বন্দর ধরে ব্রহ্মদেশ, ইন্দোনেশিয়া, মিশর, শ্রীলঙ্কা ও চীনের উদ্দেশ্যে বাণিজ্য চলতো। মানে বিহারের খনি থেকে তামা চলে যেত তাম্রলিপ্ত বন্দর ধরে ব্রহ্মদেশ এবং ইন্দোনেশিয়াতে। অন্যদিকে মিশর, শ্রীলঙ্কা ও চীনের উদ্দেশ্যে বাণিজ্য ছিল। দামি পাথর, সুগন্ধি দ্রব্য, হাতির দাঁতের অলঙ্কার, মূল্যবান কাঠ, মশলা, সুতি বস্ত্র ইত্যাদিগুলি কিন্তু পাঠানো হতো। ভারতবাসীরা বা ভারত আমদানি করত নীলকান্তমণি, বিদেশ থেকে নিয়ে আসতো নীলকান্তমণি। যুদ্ধের জন্য ঘোড়া, চীনের রেশম, ভূমধ্যসাগর অঞ্চল থেকে প্রবাল, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমদানি করত। তো ভারতের মশলা কিন্তু খুব জনপ্রিয় ছিল বিদেশে। স্ট্র্যাবো তার ভূগোল বইতে বলেছেন যে অ্যাগ্রোনমীদের কথা বলেছেন তিনি। বলছেন যে এছাড়া পথের প্রতি
10 স্টেডিয়া অন্তর দূরত্ব ও দিক নির্দেশ স্তম্ভ লাগানো ছিল এদের মুখ্য কাজ। এগ্রোনমার যারা ছিল তারা কি করতো, যে পথে পথে এখন যেমন মাইলস্টোন লাগানো থাকে, মাইলস্টোন আমরা বিদ্যাসাগরের যে গল্প পড়েছিলাম, যে বিদ্যাসাগর যখন কলকাতা যাচ্ছে তখন মাইলস্টোন দেখে দেখে গুনতে গুনতে যাচ্ছিল, সেই মাইলস্টোন কিন্তু আজ থেকে 2000 বছর আগেও কিন্তু ছিল, প্রায় 2000 বছর 2200 বছর আগে কিন্তু ছিল। আচ্ছা, তার নিদর্শন কে দিচ্ছে? স্ট্র্যাবোসের কথা বলছে, তার ভূগোল বইতে স্তম্ভ লাগানো ছিল যেখানে দিক নির্দেশ করতো এবং দূরত্ব বলতো। একজন ব্যক্তি একাধিক পণ্য বিক্রয় করতে পারতো না, করলে তাকে দ্বিগুণ ট্যাক্স দিতে হতো। মানে একজন ব্যক্তি হচ্ছে যে হয়তো মাটির পাত্রের ব্যবসা করে, সে যদি মাটির পাত্রের ব্যবসা করতে করতে কোনো খাবার বিক্রি করবে, তার জন্য তাকে কিন্তু ডবল ট্যাক্স দিতে হবে। সুতরাং একজন ব্যক্তি একটা ব্যবসা করতে পারবে, এরকমই ছিল। পণ্যাধ্যক্ষ যারা বাণিজ্য পরিচালক বা নিয়ন্ত্রক ছিল, দাম নির্ধারণ করতেন এরা, এবং বর্তনী কি বিদেশিদের কাছ থেকে নেওয়া একটি কর ছিল বর্তনী। পণ্যাধ্যক্ষ কারা? যারা বাণিজ্য পরিচালনা করত এবং নিয়ন্ত্রণ করত, দাম নির্ধারণ করত, এবং বর্তনী নামে যেটি, সেটি হচ্ছে যে বিদেশিদের কাছ থেকে যে ট্যাক্স নেওয়া হতো। অর্থশাস্ত্রে বলছে যে পণ্য স্বদেশের যেটা, সেটা হচ্ছে স্বভূমিজ পণ্য উৎপাদন, বিদেশের পরভূমিজ। পৌতবাধ্যক্ষ পণ্যের ওজন এবং পরিমাপ করতে এরা, পৌতবাধ্যক্ষ যারা ছিল তারা পণ্যের ওজন এবং পরিমাপ করত। শুল্কাধ্যক্ষ আমদানি রপ্তানি দ্রব্যের শুল্ক আদায় করত, আমদানি এবং রপ্তানি দ্রব্যের শুল্ক যারা আদায় করতো তারা ছিল শুল্কাধ্যক্ষ নামে পরিচিত। বাণিজ্য বিনিময় ব্যবস্থা ছিল, মানে তখন কি টাকা ছিল প্রচলন? না, তখন ছিল কড়ি এবং মুদ্রা ছিল। কি কি? সুবর্ণ, কারসাপন এবং দারিক, 3 ধরনের মুদ্রা, সুবর্ণ, কারসাপন এবং দারিক, 3 ধরনের, সুবর্ণ, কারসাপন এবং দারিক। দারিক যেটা, সেটা হচ্ছে উত্তর পশ্চিম অঞ্চলে পারস্যিক মুদ্রা ছিল, ভারতে প্রচলন হয়েছিল, পারস্যিক মুদ্রা ছিল দারিক। বৌদ্ধ জাতক গ্রন্থতে অনাথপিণ্ডক নামে একজন ধনী বণিকের উল্লেখ আছে। তার মানে বোঝা যাচ্ছে যে ব্যবসা বা বাণিজ্য করে তখন মানুষ কিন্তু ধনী হতে শুরু করেছিল। বণিকের সভাপতিতে গিল্ড বা সংঘ গঠিত হলো। দেখুন একে 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 কিন্তু বিষয়গুলো এগিয়ে চলছে। কৃষিকাজ হলো, কৃষিকাজ থেকে শিল্পদ্রব্য উৎপাদন হচ্ছে, শিল্পদ্রব্য থেকে বণিক তৈরি হচ্ছে, বণিকদের সংঘ হলো গিল্ড বা সংঘ। কৌটিল্য শ্রেণী বলতে গিল্ডকে বুঝিয়েছেন, শ্রেণীবল হলো গিল্ডের সামরিক শক্তি। আচ্ছা, কৌটিল্য যে শ্রেণীর কথা বলেছেন তা বলতে তিনি গিল্ডকে বুঝেছেন, গিল্ড বলতে তিনি শ্রেণীকে বুঝেছেন। নগর, নগর কোন কোন ছিল? স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য বাড়লে বহু মানুষের যাতায়াত বাড়বে, বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে ব্যবসার জন্য এসে উপস্থিত হবে, সেই জায়গাগুলিতে কিন্তু নগর গড়ে উঠছে বা শহর গড়ে উঠছে। পাটলিপুত্র খুব বিখ্যাত প্রাচীন ভারতের, পুণ্ড্রনগর, মথুরা, শ্রাবস্তি, কৌশাম্বী এবং তক্ষশিলা, তক্ষশিলাতে বিশ্ববিদ্যালয় ছিল। বেশ, এই সমস্ত নগরগুলি তখন গড়ে উঠল বা জাঁকজমক হয়ে উঠল। মেগাস্থেনিস পাটলিপুত্রের কথা বলছেন যে 30 জন সদস্য এবং 6টি উপসমষ্টি নিয়ে পৌর প্রশাসন ব্যবস্থা ছিল। মেগাস্থেনিসের এইরকম একটি কিছু দৃষ্টান্ত পেয়েছিলেন যে পৌর প্রশাসন ব্যবস্থা ছিল, যেখানে 30 জন সদস্য ছিল এবং 6টি সমিতি ছিল তখন। পাটলিপুত্রের কথা, পাটলিপুত্রের যে ঐতিহ্য, সেখানে 64টি প্রবেশ পথ এবং 570টি তোরণ ছিল, 64টি প্রবেশ পথ এবং 570টি তোরণ ছিল পাটলিপুত্র শহরে। আচ্ছা, 1912 থেকে 1915 খ্রিস্টাব্দে পাটলিপুত্রে খনন করে 80টি কাঠের স্তম্ভ মিলেছে, যেটি মৌর্য আমলের। এটি একটি মানে খুব দীর্ঘদিন আগের নয়, 1915 সালে পাটলিপুত্রে খনন করে তথ্যগুলি পাওয়া গেছে। এখন আমরা আরও বিশেষগত করে জিনিস দেখব যে মথুরা, উত্তরপ্রদেশের যমুনা নদীর তীরে এটি একটি বন্দর। কৌটিল্য বলেছেন এখানকার বস্ত্রশিল্প ছিল উচ্চমানের। মথুরার বস্ত্রশিল্প ছিল প্রাচীন ভারতের উচ্চমানের, যেটি যমুনা নদীর তীরে। পতঞ্জলি বলছেন যে মথুরার মানুষরা বেশি সংস্কৃতিবান ছিল পাটলিপুত্রের চেয়েও। পতঞ্জলি কথা বলছেন যে পাটলিপুত্রের মানুষরা সংস্কৃতিবান ছিল, কিন্তু তার চেয়েও বেশি সংস্কৃতি ছিল মথুরার মানুষরা। এলাহাবাদের কাছে কৌশাম্বীতে নগর আইন ঘটেছিল, শ্রাবস্তিতে নগরের প্রাকার পাওয়া গেছে। তক্ষশিলা ছিল নগর সংস্কৃতি চর্চার পীঠস্থান। তক্ষশিলাতে যেহেতু বিশ্ববিদ্যালয় ছিল, তাই নগর সংস্কৃতি কেন্দ্রের পীঠস্থান তো গড়ে উঠবেই। এখন কিছু কিছু ছোট ছোট শিল্পকলা দেখে নেব, যে হরপ্পার পর থেকে শিল্পকলার যে দীর্ঘস্থায়ী শূন্যতা দেখা যায়, মানে হরপ্পার পর থেকে শিল্প ব্যবস্থা যে ভাটা দেখা যায়, কম শিল্প উৎপাদন,
তা দূর হয় মৌর্য আমলে। বিশেষজ্ঞ ষড়শী কুমার সরস্বতী কথা বলছেন, হ্যাঁ, যে হরপ্পার পরবর্তীকালে যে শূন্যতা দেখা দিয়েছিল সে শূন্যতা মৌর্য সময়কালে কেটে যাচ্ছে। এখন এল বাসামো তাই কথা একই কথা বলছেন। মৌর্য পাটলিপুত্রের কথা বলতে গিয়ে বর্ণনা করতে প্রাসাদগুলির থামে যেটা ছিল স্বর্ণের দ্বারা নির্মিত দ্রাক্ষালতা, কাজ খুব ঐতিহ্যপূর্ণ ছিল, এবং খোদাই করা রূপার পাখি ছিল থামগুলিতে। এগুলি হচ্ছে তখনকার ভাস্কর্য বা সেই সময়কালের শিল্প ব্যবস্থা কেমন ছিল। গ্রিক লেখকরা মৌর্য রাজপ্রাসাদকে পারস্যের সুসা রাজপ্রাসাদের সঙ্গে তুলনা করেছেন। স্তূপ স্থাপত্য বৌদ্ধ গ্রন্থ মহাপরিনির্বাণ থেকে জানা যায় গৌতম বুদ্ধ তার দেহাবশেষের উপর স্তূপ নির্মাণের নির্দেশ দিয়েছিল। স্তূপ নির্মাণের নির্দেশ দিয়েছিল। বৌদ্ধ গ্রন্থ মহাবংশ বলছে যে অশোক 84,000 স্তূপ নির্মাণ করেছিল। কত হাজার? 84,000 স্তূপ নির্মাণ করেছিল অশোক। মধ্যপ্রদেশের ভূপালের নিকট সাঁচির বৃহত্তর স্তূপ ইট দিয়ে তৈরি, পরে যেটিকে পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। মধ্যপ্রদেশের ভূপালের নিকট সাঁচির স্তূপ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন এসে থাকে। সাঁচির স্তূপ খুবই ইম্পর্টেন্ট, ইট দিয়ে তৈরি এবং পরে যেটিকে পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। মধ্যপ্রদেশের সাঁচির। সারনাথেও স্তূপ পাওয়া গেছে, যেটি অশোকের আমলের। চৈত্য এবং গুহা সম্পর্কে একটু দেখবো, যে চৈত্যগুলি ছিল কৃত্রিম গুহা, যেগুলি কৃত্রিমভাবে তৈরি করা হতো। অভ্যন্তরে উপাসনার জন্য স্তূপ নির্মাণ করা হতো। চৈত্রের ভিতরটাতে কী করা হতো? অভ্যন্তরে উপাসনা বা মেডিটেশন করার জন্য স্তূপ নির্মাণ করা হতো। অশোকের সময়ের সাঁচি এবং সারনাথ স্তূপ ছিল। সংঘারাম বা বিহার কি? বৌদ্ধ ভিক্ষুরা যেখানে অধ্যয়ন করতো এবং বসবাস করত সেটি হচ্ছে সংঘারাম। সংঘারাম বিভক্ত ছিল দুই ভাগে, বরাবর এবং নাগার্জুনী। এখন ভাস্কর্য কিছু দেখব, দেখে আজকে শেষ করব। ভাস্কর্য অশোকের সময়ে স্তম্ভগুলি ছিল প্রাপ্তিস্থান কোনগুলিতে কোথায় পাওয়া গেছে? বাখিরাতে, যেটি বৈশালীতে অবস্থিত। রামপুরবা বিহার চম্পারণে, লৌরিয়া নন্দনগড়, দিল্লি তোপড়া, রুমবিন্দেই যেটি কপিলাবস্তুতে, এই সমস্ত জায়গাতে ভাস্কর্যের নিদর্শন পাওয়া গিয়েছে। স্তম্ভগুলি দুটি ভাগে বিভক্ত, এক হচ্ছে দণ্ড, এক হলো শীর্ষ। দণ্ডের শীর্ষে একটি তামার খিল লাগানো থাকতো এবং শীর্ষ বা বোধিকা, যেটিকে ইংরেজিতে বলা হয় ক্যাপিটাল। লৌরিয়া নন্দনগড়, রামপুরবা, বাখিরার স্তম্ভে মঞ্চের উপরে সিংহমূর্তি ছিল। সারনাথ স্তম্ভের শীর্ষে 4টি সিংহমূর্তি ছিল। কটি সিংহমূর্তি? বিভিন্ন সময় প্রশ্ন আছে যে সারনাথ স্তম্ভের শীর্ষে কি সিংহমূর্তি ছিল না গাভী মূর্তি ছিল বা মহিষের মূর্তি ছিল? তখন কিন্তু একটু মনে রাখতে হবে যে সিংহ মূর্তি ছিল। নিচে ছিল কি কি? হস্তি, অশ্ব, বৃষ এবং সিংহ। সারনাথ স্তম্ভের নিচে ছিল হস্তি, অশ্ব, বৃষ এবং সিংহ, আর উপরে ছিল 4টি সিংহ মূর্তি। বুদ্ধের জীবনের 4টি ঘটনাকে এটি নির্দেশ করে। বুদ্ধের যেমন হাতি কি? বুদ্ধের মায়ের হস্তি দর্শন। বুদ্ধের মা যে হাতির স্বপ্ন দেখেছিল সেটা হচ্ছে হাতির নিদর্শন। অশ্ব মানে ঘোড়া, তার যে গৃহত্যাগ করেছিলেন তার নিদর্শন হচ্ছে অশ্ব। বৃষ তার বৃষ রাশিতে তার জন্ম, এবং সিংহ তার ধর্ম প্রচারের নিদর্শন। 4টি পশুর সঙ্গে যে চক্র যুক্ত ছিল, যে চক্র, সেটা হচ্ছে ধর্মচক্রের কথা বলে। গৌতম বুদ্ধ যে ধর্মচক্র, মানে তার মহাপরিনির্বাণ হওয়ার পরে সে যে জ্ঞান লাভ করলো, তখন সে যে ধর্মচক্র প্রবর্তন করলো, সে চক্র তার ধর্মচক্রকে নির্দেশ করে। উড়িষ্যার ধৌলি পাহাড়ে হস্তি মূর্তি, যেটি শান্ত প্রতিমূর্তি দেখায়, সেটিও কিন্তু মৌর্য যুগের নিদর্শন। তো যাই হোক, যে মৌর্য যুগের ইতিহাসে আমরা অর্থনৈতিক ইতিহাস খুব বিস্তারিত আলোচনা করলাম বা জানলাম, এবং তার সঙ্গে সঙ্গে ভাস্কর্য এবং শিল্পকলা যেগুলি ছিল সেগুলিও কিন্তু আলোচনা করলাম। তাহলে মৌর্য শিল্পে পারস্যের আকিমেনীয় শাসকদের যে পরিকল্পনা শিল্পকলা ছিল, তার প্রভাব পড়েছে বলে কিছু কিছু ঐতিহাসিক মনে করেন। গ্রিকদের প্রভাবও পড়েছিল বলে কিছু কিছু ঐতিহাসিক মনে করেন, এবং পাথরের ব্যবহার কিন্তু তখন মৌর্য যুগে শিল্পকলার একটি নিদর্শন পাওয়া যাচ্ছে। মৌর্য যুগের যে ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক ব্যবস্থা ছিল, তার বিষয় বিস্তারিত আলোচনা করা হলো। পরবর্তী বিষয় দেখব, মৌর্য পরবর্তী বিষয়ে যে বিষয়টি আমরা পড়ব সেটি যথাসময়ে নির্দিষ্ট সময় আপলোড করে দেওয়া হবে।
তো আজকের বিষয় এই পর্যন্তই ছিল, মৌর্য যুগের অর্থনীতি। যেখানে মৌর্য যুগের অর্থনীতির রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ছিল। এখানে আমরা মেগাস্থিনিস, কৌটিল্য, স্ট্র্যাবো, আরিয়ান, ডায়োডোরাস এই সমস্ত তথ্য, তাদের তথ্য থেকে এবং অশোকের যে শিলালিপিগুলি ছিল সে সমস্ত তথ্য থেকে যে বিষয়গুলি আমরা জানতে পারছি সে সম্পর্কে আলোচনা করলাম। বেশ।